অর্থাৎ আমরা দ্বিতীয় হতে পারি সেই ধরনের ক্যাপাসিটি আছে। আমি বলছি না, কৃষি বিজ্ঞানীরা বলছেন, আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিজ্ঞানীদের রিপোর্ট আছে। কেন্দ্র সরকার এই বাজেটে কৃষকদের জন্য, অর্থাৎ যারা নারকেল চাষটা আমাদের এখানে একদম এখন নেগলেক্টেড হয়ে গেছে, কিন্তু সেই নারকেল চাষকে যদি আমরা ঠিকমতো ব্যবহার করতে পারি, নতুন গাছ, নতুন জাতের গাছ, যে গাছগুলো অনেকটা লম্বা হয় না, অল্প লম্বা হয়, মাটি থেকে দাঁড়িয়ে ফুল নিয়ে যেখানে নারকেল করা যাবে, এরকমও নারকেলের প্রজাতি এখন আছে এবং সেগুলোরই চাষ হয়। সেটাকে নিয়ে প্রতি গাছ কিন্তু প্রায় এক একজন কৃষককে 25,000 টাকা করে কেন্দ্র সরকার ব্যয় করবে নতুন প্রজাতির নারকেল গাছকে যাতে প্রতিস্থাপন করা যায় পুরনো নারকেল গাছ থেকে উচ্চ ফলনশীল গাছের মধ্যে। তো এই ধরনের প্রজেক্টের লাভ নিতে আমাদের কেন্দ্র সরকার এই বাজেট থেকে সেই চেষ্টা মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্য সরকারের তরফ থেকে হওয়া দরকার। তবেই সেই লাভ এই অঞ্চলের মানুষ পাবে। নচেত পশ্চিমবঙ্গ সরকারের যে বাজেট আমরা প্রতি বছর দেখি, এবারও তার থেকে তারতম্য হয়নি, তাতে কোনো দিশা নির্দেশ নেই। দেখুন, 40,000 কোটি টাকা কেন্দ্র সরকার পাম্প করছে, কেন্দ্র সরকার খরচ করছে ইলেকট্রনিক্স আর সেমিকন্ডাক্টর। কারণ এর কারণটা কি আমাদের বুঝতে হবে। সেমিকন্ডাক্টর আগামী দিনে আপনার আমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। আপনার বাড়ির গাড়িটা চলবে কিনা এই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি নির্ধারণ করবে। আপনার ছেলেটা অনলাইন পরীক্ষা দিতে যাচ্ছে, সেখানে ঠিকমতো কাজ করছে কিনা অনলাইন সিস্টেম সেমিকন্ডাক্টরের উপর নির্ভর করবে। এই সেমিকন্ডাক্টর চিপের জন্য আপনার দেশ যুদ্ধ করতে পারবে কিনা পাকিস্তানের সাথে বা অন্য কোনো শত্রু দেশের সাথে, তাই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির উপর নির্ভর করবে। সেই জন্য সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে কেন্দ্র সরকার এত পরিমাণ টাকা দিয়েছে, তার লাভ আমাদেরকে নিতে হবে, পশ্চিমবঙ্গকে নিতে হবে। কিন্তু পশ্চিমবঙ্গের বাজেটে সেমিকন্ডাক্টর, ইনোভেশন, এইগুলোর কোনো প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। গোটা পৃথিবী এদিকে যাচ্ছে, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেখানে আমাদের রাজ্যের বাজেটে সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য মাত্র 81 কোটি টাকা, আর মাদ্রাসা শিক্ষার জন্য 5,000 কোটি টাকা। এই তো পশ্চিমবঙ্গ সরকারের দূরদৃষ্টি। অতএব কেন্দ্র সরকার এই বাজেট, যে বাজেট বিকশিত ভারতের লক্ষ্যে বাজেট, সেই বাজেটকে যদি পশ্চিমবঙ্গে সফলতা হয়, তাহলে আগামী নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে এবং আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নতুন যে পশ্চিমবঙ্গের বাজেট হবে, সেই বাজেট কেন্দ্র সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সেই বাজেটের সাথে বাজেট তৈরি হবে এবং সেই বাজেট পশ্চিমবঙ্গকে বিকশিত পশ্চিমবঙ্গ তৈরি করবে, যার মধ্য দিয়ে আমরা বিকশিত ভারতের দিকে অগ্রসর। ধন্যবাদ। দাদা, একটি প্রশ্ন ছিল। সৌগত মোল্লা বলছেন যে ভাঙড়ের যে 3টি অঞ্চলে লোকসভা ভোটে আমরা হেরেছি, সেখানে ঘর বন্ধ করে দিয়েছি, সরকারি ঘর। ভবিষ্যতে সেখানে লক্ষ্মীর ভান্ডার সহ অন্যান্য সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হবে। জনগণ আর কয়েক মাস পরে শওকত মোল্লার রাজনীতি বন্ধ করে দেবে এবং মুখও বন্ধ করে দেবে। তৃণমূলের যে সাংসদ আছে না, খামোশ বলে, সেরকম জনগণ ওকে বলে খামোশ। রানাঘাটে শাসক নেতার অত্যাচারে এক বৃদ্ধ বাঙালি দম্পতি তারা বাড়িঘর বিক্রি করতে বাধ্য হয়েছেন, ভিন রাজ্যে চলে গেছেন এবং স্থানীয় পুলিশকে জানিয়ে কোনো অভিযোগ শুরু হয়নি। এখন তো বুঝতে পারছেন কি আসল বাঙালিদের শত্রু। আমাদের দুজন বাঙালি কমে গেল তো পশ্চিমবঙ্গ থেকে। এর দায়টা কি তৃণমূল কংগ্রেস নেবে না নেবে না? তারা কথায় কথায় জয় বাংলা বলে আর বাঙালিদেরকে মেরে তাড়িয়ে দিচ্ছে। বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস কি চায়। আর উত্তর ব্যারাকপুর পুরসভার কাউন্সিলর তার রবীন ভট্টাচার্য, তিনি তার লাথিতে একজন 81 বছরের বৃদ্ধর মৃত্যু হয়েছে বলে অভিযোগ এবং সেই বৃদ্ধ বিভিন্ন অনৈতিক কাজ নিয়ে প্রতিবাদ জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের নেতারা তো নিজেদেরকে রাজা জমিদার মনে করে। কাউন্সিলর হলে পরে তো সে মোটামুটি রাজা, বিধায়ক হলে সম্রাট, এরকম তো পরিস্থিতি। তো স্বাভাবিকভাবে তাদের কাছে বৃদ্ধ কি, বাচ্চা কি, শিশু কি। আমি আস্তে আস্তে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দেখছিলাম, সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের গাড়ির কনভয়ে একটি বাচ্চা রেজিনগরের কাছে ধাক্কা খেয়ে আহত হয়েছে। গ্রামের লোক খেপে গেছে, এটা তো হয়তো বেঁচে গেছে। তৃণমূল কংগ্রেসের নেতাদের আগামী দিনে ওরকমই অবস্থা হবে, যেখানে যাবে জনগণ দেখলে পরে তাদের দিকে ঝাঁটা লাঠি নিয়ে দৌড়ে। একটা ছবি ভাইরাল হয়েছে গতকাল থেকে, হাউস গ্রামে বড়নবগ্রাম স্বাস্থ্য কেন্দ্র, সেখানে বেডেতে 2টো কুকুর শুয়ে আছে হাসপাতালের বেডে। দেখুন, এই ছবিটাই বলে দেয় পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার কি ভয়ঙ্কর অবস্থা। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার যেভাবে
দুর্গতি হচ্ছে। আগামী দিনে আমাদের যারা অর্থবান মানুষ তারা তো বাইরের রাজ্যে যাই, এরপরে গরিবরাও বাধ্য হবে ঘটি বাটি বাড়ি বিক্রি করে অন্য রাজ্যে চিকিৎসা দেবে। বাড়ির কাছে যদি চিকিৎসা না পায়, বিভিন্ন জেলায় জেলায় নীল সাদা বিল্ডিং করা হয়েছে, তাদেরকে বলা হচ্ছে মেডিকেল কলেজ। ডাক্তার নেই, এক্সপার্ট নেই। আমি সকালবেলায় ছিলাম হচ্ছে ডাক্তারদের মানে হবু ডাক্তারদের অর্থাৎ ডাক্তারি ছাত্র ছাত্রী যারা, তাদের একটি অনুষ্ঠানে। সেখানে আমি তাদের কাছে যা অভিযোগ পেলাম যে নির্ভয়া কাণ্ডে অভয়া কাণ্ডে মুখ খোলার জন্য এবার প্রায় ১৫০০ ছাত্রছাত্রীকে সাপ্লিমেন্টারি দেওয়া হয়েছে, ওদের ভাষায় বলে সাপ্লি। এক একটা সাপ্লি পেপার দিতে ২০০০ টাকা করে খরচ করতে হয়, মানে ভরতে হয়, সরকারকে দিতে হয়। কোন কোন মেডিকেল কলেজে ১০,০০০ টাকার টিউশন ফি, সরকারি মেডিকেল কলেজে। আর যারা গ্র্যান্ড সাপ্লি পেয়েছে তারা সাপ্লি পরীক্ষা দিতে গিয়ে ১২,০০০ টাকা ফাইন দিচ্ছে। ১০,০০০ টাকার টিউশন ফি, ফাইন হচ্ছে ১২,০০০ টাকা। এই ধরনের পরিস্থিতি যদি স্বাস্থ্য ব্যবস্থায় থাকে কি হবে? থ্রেড কালচার চলছে স্বাস্থ্য ব্যবস্থায়। মুখ্যমন্ত্রীর কাছের লোকেরা তারা কোনো গ্রামীণ অঞ্চলে ডিউটি পায় না, তাদের কোনো ট্রান্সফার হয় না, তারা কলকাতায় বছরের পর বছর বসে আছে। মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক শ্যামাবাবু নাকি নাম তার, তিনি নাকি গোটা হেলথ সেক্টরটাকে, হেলথ মিনিস্ট্রিটাকে নিয়ন্ত্রণ করেন। কেউ কারো বন্ধু হতেই পারে, তাতে আমাদের আপত্তি কিছু নেই, কিন্তু এই বন্ধুত্বের নামে যদি কেউ ভাবে যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাটাকে আমি অন্তর্জলি যাত্রায় পাঠাবো, তাহলে পরে পশ্চিমবঙ্গের জনগণ অন্তর্জলি যাত্রায় পাঠানোর ব্যবস্থা করবে তাদেরকে। দাদা, 8ই জানুয়ারি ত্রিপুরা হাইকোর্ট যে একটা রায় দিয়েছিল, যারা স্থির বেতনের কর্মচারী ত্রিপুরাতে তাদেরকে নিয়মিত বেতনে করতে হবে, প্রায় 30,000 কর্মচারী, এবং তাদেরকে হাইকোর্টের রায়ে তাদেরকে নিয়মিত বেতনে কর্মচারী করতে হবে এবং 2007 থেকে এরিয়ার দিতে হবে। দেখা গেল ত্রিপুরা সরকার সেটার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল, কিন্তু ত্রিপুরা সরকারের বিষয়ে ত্রিপুরা সরকারের লোক। আমার প্রশ্নটা ওখানে নয় দাদা, আমাদের রাজ্যে যখন ডিএ নিয়ে আন্দোলন হচ্ছিল, রাজ্য সরকার হাইকোর্টে যখন ডিএ দিতে বললো তখন দিল না, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেল, আপনারা তার সমালোচনা করলেন এবং বললেন ঠিক হলো না, এবং তারপরে সুপ্রিম কোর্টের নির্দেশ দিল ডিএ, আপনারা বললেন যে এবার তাহলে রাজ্য সরকার মানবে। দু জায়গা, আপনারা ওখানে শাসক, এখানে বিরোধী। দুটোর মধ্যে পার্থক্য আছে। আপনি ত্রিপুরা গেছেন কোন? বর্ধমানে তো ছিলেন, বর্ধমানে সিপিএম আমলে কাদের চাকরি হতো? আপনি দিন সিপিএম আমলে যাদের চাকরি হয়েছে তাদের পলিটিক্যাল পরিচয় করে দেবো, ক্যাডারদের চাকরি হতো। সেই সময় বেআইনি ভাবে ত্রিপুরাতে বেশ কিছু লোকের অ্যাপয়েন্টমেন্ট হয়, তা নিয়ে তো কেস চলছে, বহুদিন তোর কেস চলছে। বহু ত্রিপুরাতে বিজেপি সরকার এসেছিলই হচ্ছে কয়েক হাজার চাকরি বাতিল হয়ে যাতে, কেন্দ্র সরকার এই হাইকোর্ট বাতিল করে দিয়েছিল ত্রিপুরার চাকরি, কারণ বেআইনি ভাবে হয়েছে। দুটোর মধ্যে পার্থক্য আছে। সেই হাইকোর্টের নির্দেশ দিয়েছে ত্রিপুরা। চলুন আপনি ত্রিপুরায় যান। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মুখ্যমন্ত্রী যে সুপ্রিম কোর্টে শুনানিতে গিয়েছিলেন সেটা নিয়ে কোন জায়গায় বলতে, এরকম মুখ্যমন্ত্রী প্রথম দেখলাম যে রাজ্যের ব্যবস্থা নিয়ে অব্যবস্থা নিয়ে তিনি হাইকোর্ট জানা নেই আমার। নেক্সট আপনি বাজেটে যেটা বললেন যে বিদেশ থেকে বেশ কিছু মলিকুল আনতে হয় ওষুধ তৈরির ক্ষেত্রে, আমার ভারতবর্ষে বেস্ট ম্যাটেরিয়াল ভারতবর্ষে উচ্চশিক্ষার ক্ষেত্রে যে বরাদ্দ, বিশেষ করে পিএইচডি গবেষণার ক্ষেত্রে, সেটা তো তুলনামূলকভাবে কমছে, ফলে ছাত্রছাত্রীদের মধ্যে একটা সংশয় এবং প্রতিযোগিতাটাও হিউজ বেড়ে যায়। একদম না, আপনার কাছে ভুল ইনফরমেশন আছে। আপনার কাছে যে ইনফরমেশনটা আছে ভুল ইনফরমেশন আছে। বরাদ্দ বাড়ছে, এনআরএফ ফান্ড তৈরি হয়েছে, পিএম রিসার্চ ফেলোশিপ দেওয়া শুরু হয়েছে, কয়েক হাজার কোটি টাকার বাজেট। প্রশ্ন হচ্ছে গবেষণা আমরা কিসে গবেষণা করব? আপনি যদি কানাইয়া কুমারের মতো আফ্রিকার অর্থনীতি নিয়ে গবেষণা করেন, ওই গবেষণা ভারতবর্ষের লোকের মাথায় দেয় না, খায় কেউ জানে। আপনার গবেষণা এমন হওয়া উচিত প্রোডাক্ট ওরিয়েন্টেড। আপনার ইনফরমেশনের জন্য জানিয়ে রাখি, আজকে খবরটি পড়লাম, চায়নাতে প্রথম পিএইচডি থিসিস হয়েছে একটি ইউনিভার্সিটি, যার কোনো পিএইচডি থিসিস নেই, মানে কোনো বই নেই, প্রোডাক্টিভ থিসিস। এখন বিজ্ঞান গবেষণা বা গবেষণা ওই দিকে যাচ্ছে। আমি একটা প্রোডাক্ট তৈরি করি, সেটা হচ্ছে গবেষণা। আপনি গবেষণা করলেন, কিছুই বেরোলো না তা থেকে, সেই গবেষণায় থেকে কেন্দ্র সরকার সেই দিকে ফান্ড তৈরি করছে, ফান্ড দিচ্ছে বেশি, যেমন এএনআরএফ, সেখানে ফান্ড দেওয়া হচ্ছে যার প্রোডাক্ট হিসেবে বেরোবে, প্রোডাক্টিভিটি হবে। আমাদের পেটেন্টে, এবং তার ফল আমরা দেখতে পাচ্ছি। আমরা পেটেন্ট
পেটেন্টিংয়ে প্রথমের দিকে যাচ্ছে। গবেষণা 90,000 পেটেন্ট তৈরি হয়েছে, আমাদের বিগত কয়েক বছর পেটেন্টের অ্যাপ্লিকেশন করেছে। পাবলিকেশনে, সায়েন্টিফিক পাবলিকেশনে ভারতবর্ষ হচ্ছে গোটা পৃথিবীতে তৃতীয় এই মুহূর্তে, আমেরিকা, চায়না, থার্ড হচ্ছে ভারত। যদি ফান্ড না যেত তাহলে পরে তো এটা হওয়া সম্ভব ছিল না, দুটো কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। মিম দাবি করছে দাদা, মিম দাবি করছে সিপিএমের সঙ্গে তাদের আসল সমঝোতা হবে বিধানসভা নির্বাচন। দেখুন, মিম সিপিএম এর সাথে করবে না কি করবে তাদের ব্যাপার। আমি আগেই বলেছি মিমের সিমই নেই এখানে। আগে তো বুথে বুথে সিম লাগা, মানে কর্মী তৈরি করুক, তারপরে কলকাতায় টাওয়ার লাগা। ওদের একটাই টাওয়ার, সেটা আবার হায়দ্রাবাদে, সিগন্যালই পাই না এখানে, কিভাবে কি হবে? দাদা, এই যে আপনারা যে ড্রপ বক্স চালু করেছেন ইস্তার প্রকাশের জন্য, মানুষের কাছে মতামত সংগ্রহ করার জন্য, সেটা কি সাধারণ মানুষ মতামত দিতে পারবে? যে কোনো সাধারণ মানুষ মতামত দিতে পারবে। আমরা চালু করব এবং এরপরে এটাকে নিয়ে আমরা বাইরে যাব, মানে আজকে নয়, আমাদের প্রোগ্রাম হবে সেগুলো বাইরে যাবে। এটা কি আমি গবেষণা বিষয়ে যাচ্ছিলাম, অনেকটা বড় বিস্তৃত আকারে বলছিলেন, এখান থেকে 60 কিলোমিটার দূরে শিকাগো তাপবিদ্যুৎ কেন্দ্র হওয়া হচ্ছিল এনটিপিসি প্রজেক্ট, কিন্তু একটু ডক্টর মনমোহন সিং তখন লেফট ফ্রন্ট। তো তারপরে সেই প্রজেক্ট ভায়াবল হতে শুরু করলো। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলেন, 100 একর জমি শর্ট ছিল, দিলে ডবল লাইন হল। আলটিমেট সেটাতে গোবচরের ক্ষেত্রে দুষ্কৃতীদের তাণ্ডব চলছে। বিজেপি ক্ষমতায় এলে শিক্ষক তাপবিদ্যুৎ কেন্দ্র অনেক বড় বিষয়, কারণ আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ড দিতে পারি, ঢাকাকে দিতে পারি, পরিবেশটা আসতে পারে। এটার ব্যাপারে ভাবনা চিন্তা করেন। দেখুন, বিজেপি তার যে সংকল্পপত্র হবে, সেই সংকল্পপত্রে এই তাপবিদ্যুৎ প্রকল্প নিয়ে স্পেসিফিক প্রপোজাল রাখবে, আপনি মিলিয়ে নেবেন। আমরা ক্ষমতায় আসার পর আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে যাব। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য বিদ্যুৎ দরকার, তার জন্য অবশ্যই আমরা বিদ্যুৎ কেন্দ্র আরো বেশি করে তৈরি হয় তার জন্য করব। আর যেখানে এতটা কাজ এগিয়ে গেছে আমরা আরো বেশি এগোবো। আপনাকে একটা তথ্য দিই, পশ্চিমবঙ্গের জুড়ে মানে ক্যাম্প রয়েছে প্রাইভেট মেডিকেল কলেজ, যে তথ্য আমাদের আছে, আপনার গোচর আর্টিকেল ইস্যু থাকে, যেখানে ন্যাশনাল মেডিকেল কাউন্সিল ইনভলভ, রাজ্যের স্বাস্থ্য দপ্তর ইনভলভ, কি করে স্ক্যান হচ্ছে এবং ফেক ফ্যাকাল্টি, মানে ভুয়া ফ্যাকাল্টি, অ্যানাটমি, এটা চলছে বাংলাদেশে চলছে। না, বাংলাতে বেশ কিছু মেডিকেল কলেজের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছে। আমার কাছেও তথ্য প্রমাণ আছে যে সেখানে অ্যাকচুয়ালি প্রাইভেট মেডিকেল কলেজ, তাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো উঠেছে এবং খুব প্রভাবশালী লোকেদের নাম সেখানে এসেছে, যারা এক মেডিকেল কলেজের টিচার, তাকে দেখিয়ে দিয়েছে আমার মেডিকেল কলেজে পড়ান, অথচ তিনি সেখানে পড়ান না। এই বিষয়গুলো নিয়ে বিস্তৃতভাবে আমি এনএমসিতে লিখতে চলেছি এবং যাতে এনএমসি তদন্ত করে দেখে যে এই মেডিকেল কলেজগুলোর উপযুক্ত পরিকাঠামো আছে কি নেই। দাদা, এই যে সিবিএসসি মাধ্যমিক শুরু হচ্ছে 17 তারিখ থেকে, আর উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে 20 তারিখ থেকে, শিক্ষা দপ্তর কি কমিশনের কাছে জানাবে যে পরীক্ষা শেষে যাতে ভোট পাওয়ানো হয়, এরকম কি কোনো চিঠি দিয়ে জানাবে? দেখুন, শিক্ষা দপ্তরের থেকেও এটা বেশি দরকার হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকারকে জানাতে হবে নির্বাচন কমিশন, এবং এরপরেই ভোট হওয়ার কথা। ভোটটা এত তাড়াতাড়ি কিভাবে হবে? এখন তো প্রস্তুতি হয়নি। আমাদের একটা সাজেশন বক্স, যেটা সংকল্পপত্র সবাই তৈরি করার আগে সাজেশন নেওয়া হচ্ছে, সেটা আমাদের মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের হাত দিয়ে আমরা এটা আজকে প্রথম সাজেশন নিয়ে আমরা সাজেশন বক্সকে চালু করছি। আমি মোবাইল উঠছে সামনে, আমার প্রথম সাজেশন এই বক্সের মধ্যে সাজেশন বক্সের দিচ্ছি। আমাদের যুব মোর্চার সম্পাদক কুন্দন সাহা, উনি একটা সাজেশন বক্স দিলেন। বাকি আমরা সাধারণ মানুষের কাছে আমরা এটা পাড়ায় পাড়ায় নিয়ে ঘুরবো এবং আমাদের বিভিন্ন জায়গায় এই সাজেশন বক্স রাখা থাকে, বিভিন্ন অফিসে, আমাদের কার্যালয়ে। এবং এই সাজেশন বক্সে যে সমস্ত সাজেশনগুলো আসবে, তারপরে সেগুলো অ্যানালাইসিস করে রিভিউ করে যেগুলো হওয়া সম্ভব সেগুলোকে সমন্বিত করে আমাদের সংকল্পপত্র তৈরি হবে, এবং সংকল্পপত্রে থাকা মানে 100% অ্যাসুরেন্স সেটা আমরা দেবো আমাদের সরকার। সবাইকে চাটা খাইয়ে দিই, আপনি তাহলে একটা খান।